প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছো তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত উপবৃত্তি দেওয়া হবে। একাদশ শ্রেণীতে যারা পড়াশোনা করছো একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপবৃত্তি দেওয়া হবে। সে লক্ষ্যে আজকের থেকে আবেদন শুরু হয়ে গেছে। কিভাবে তোমরা বাসায় বসে আবেদনটা করবে এবং আবেদন করতে তোমার কি কি প্রয়োজন হবে, কিভাবে আবেদন করলে তুমি উপবৃত্তির টাকাটা পেতে পারো, 99% চান্স রয়েছে কিভাবে আবেদন করলে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব। এবং ভিডিওটি যদি তুমি সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের 99% চান্স থাকবে উপবৃত্তি পাওয়ার। তো চলো শুরু করা যাক। এই যে উপবৃত্তির যে ফর্ম, এই ফর্মটা তোমাকে সঠিক নিয়মে ফিল আপ করতে হবে। তুমি চাইলে তোমরা অভিভাবক দিয়ে ফিল আপ করাতে পারো অথবা তুমি নিজেও ফিল আপ করিয়ে নিতে পারো। এখন দেখো এই ফর্মটি তুমি কিভাবে পাবে। এই ভিডিওর প্রথম পিন কমেন্টসে আমি এই ফর্মটির ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রেখেছি। তোমরা সেই লিঙ্কের উপরে ক্লিক করে ডাউনলোড করে নিও প্রত্যেকেই। যারা ডাউনলোড করতে পারবে না তোমরা কম্পিউটারের দোকানে যাও, কম্পিউটারের দোকান থেকে এই ফর্মটি তুলে নিও। এবার ফর্মটির ফিল আপ করার পালা। প্রথমে তোমাকে দিতে হবে তোমার ছবি। তুমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হলে তোমার ষষ্ঠ শ্রেণীতে যেহেতু তুমি পড়ছো এখন তোমাকে তুলে দিতে হবে। 2 বছর আগের ছবি দিলে কিন্তু হবে না, তোমার অবশ্যই এখন তুলে দিতে হবে। যারা একাদশে পড়ছো তোমাদের এখন ইনস্ট্যান্ট একটা ছবি তুলে এখানে রঙিন ছবি, সেই পাসপোর্ট সাইজের ছবি এখানে গামাটার সাহায্যে লাগিয়ে দিতে হবে। এবার দেখো ভর্তির শিক্ষাবর্ষ, একাদশ শ্রেণীতে যারা পড়াশোনা করো তোমাদের তো শিক্ষাবর্ষ রয়েছে, শিক্ষাবর্ষটা দিয়ে দিবে, ঠিক আছে। আর যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো তোমাদের কিন্তু সেশন হয়, সো সেশনটা তুমি দিয়ে দিতে পারো, সেটা তুমি স্কুল থেকে জেনে নিও। এবার দেখো শিক্ষার্থীর বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার। এখন দেখো যারা নতুন ভর্তি হয়েছে ষষ্ঠ শ্রেণীতে তোমাদের তো এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন নাম্বারটা আসেনি, তাই না? এজন্য তোমার অবশ্যই স্কুলে একটু কথা বলতে হবে যে আমার রেজিস্ট্রেশন কার্ডটা এসেছে কিনা। যদি আসে তাহলে সেই নাম্বারটা তুমি একটু কালেক্ট করে নিও, কালেক্ট করে এখানে নাম্বারটা দিয়ে দিও। যাদের আসেনি তোমাদের নাম্বার দেওয়ার দরকারও নেই। একাদশ শ্রেণীতে তো অলরেডি চলে আসছে, সে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবে। এরপর শিক্ষার্থীর বর্তমান শ্রেণী, তুমি কোন শ্রেণীতে পড়ছো, তুমি কি ষষ্ঠ শ্রেণীতে পড়ছো নাকি নবম শ্রেণীতে পড়ছো নাকি একাদশ শ্রেণীতে পড়ছো, কোনটায় পড়ছো সেই শ্রেণীটা এখানে দিয়ে দিতে হবে। শিক্ষার্থীর জন্ম সনদের নম্বর দিতে হবে। তোমার ডিজিটাল যে জন্ম সনদ রয়েছে সেখানে যে নাম্বারটা রয়েছে ওইটার নাম্বারটা হুবহু লিখে দিবে, সবগুলো কিন্তু বাংলায় লিখতে হবে। শিক্ষার্থীর জন্ম তারিখ, এই যে জন্ম সনদে যে জন্ম তারিখটা দেওয়া আছে ওই জন্ম তারিখটা এখানে দিয়ে দিবে প্রত্যেকেই। এরপর শিক্ষার্থীর নাম বাংলায় লিখতে হবে, তোমার পুরো নামটা এখানে লিখে দিবে। তারপর শিক্ষার্থীর নাম ইংরেজিতে লিখতে হবে। এই যে তোমার জন্ম সনদ এখানেই তুমি পেয়ে যাবে, সো শিক্ষার্থীর নাম ইংরেজিতে লিখে দিবে। শিক্ষার্থীর জেন্ডার, তুমি ছেলে হলে ছেলেদের উপর টিক দিবে, মেয়ে হলে মেয়ের উপর টিক দিবে, তৃতীয় লিঙ্গে হলে এটার উপর টিক দিবে। শিক্ষার্থীর জন্মস্থান, তোমার গ্রামের নামটা লিখে দিবে, ঠিক আছে। শিক্ষার্থীর জাতীয়তা বাংলাদেশি দেওয়াই আছে। শিক্ষার্থীর ধর্ম, ইসলাম ধর্ম হলে ইসলাম ধর্ম অর্থাৎ ইসলাম দিবে। যারা হিন্দু ধর্মের রয়েছে তোমরা দিবে হিন্দু, বা যারা অন্য ধর্মের আছে বৌদ্ধ খ্রিস্টান সে ধর্মের নাম এখানে লিখে দেবে। এরপর পেশা, শিক্ষার্থীর পেশা কি থাকবে, পেশায় শিক্ষার্থী থাকবে। এরপর পিতার তথ্য দিতে হবে, পিতার এনআইডি নাম্বারটা দিতে হবে। এখানে তোমার পিতার যে এনআইডি নাম্বারটা রয়েছে এনআইডি কার্ডটা নিবে এবং সেখান থেকে নাম্বারটা লিখে দিবে। পিতার জন্ম তারিখ দিবে, এনআইডি কার্ডেই পাবে। পিতার নাম বাংলায়, এটাও এনআইডি কার্ডে পাবে। পিতার নাম ইংরেজিতে, এটাও এনআইডি কার্ডে পাবে, দুইটাই লিখে দিবে। মাতার তথ্য, এবার মাতার এনআইডি কার্ডটা নিবে, মাতার এনআইডি কার্ডের নাম্বারটা দিবে, মাতার জন্ম তারিখ দিবে, যেটা এনআইডি কার্ডের মধ্যেই পাবে। মাতার নাম বাংলায় লিখবে, ইংরেজিতে লিখবে। অভিভাবকের তথ্য দিতে বলছে। শিক্ষার্থীর অভিভাবককে, তোমার অভিভাবক কি তোমার বাবা নাকি মা নাকি অন্যান্য কোনো অভিভাবক আছে? যাদের বাবা বেঁচে আছে তাদের বাবা দিতে হবে অভিভাবক, যাদের বাবা বেঁচে নেই তাদের মা দিতে হবে। মাও যদি বেঁচে না থাকে তাহলে অন্যান্য অভিভাবক দিতে হবে। এখানে সেই বিষয়টি উল্লেখ করে দিয়েছে। নিচের দিকে বলা হচ্ছে যে উপবৃত্তির অর্থপ্রাপ্তির জন্য অভিভাবক হিসাবে যাকে নির্বাচন করা হয়েছে তার তথ্য দিতে হবে। অর্থাৎ তুমি যদি বাবার এখানে টিকমার্ক করো তাহলে বাবার তথ্যটা দিবে। অভিভাবক বা তোমার বাবার 10 ডিজিট বা 17 ডিজিটের এনআইডি নাম্বারটা দিবে, জন্ম তারিখটা দিবে, বাংলায় নাম দিবে, ইংরেজিতে নাম দিবে, তার মোবাইল নাম্বারটা দিবে, পেশা দিবে। এখানে পেশাটা কি দিবে তুমি, তোমার যেহেতু অভিভাবক, সো পেশার ক্ষেত্রে বেশিরভাগ উপবৃত্তি প্রাপ্তির জন্য কৃষক ফ্যামিলিতে উপবৃত্তি প্রাপ্তি বেশি হয়, বিশেষ করে তারা দরিদ্র হয়ে থাকে। যেহেতু দরিদ্র শিক্ষার্থী যার জন্য তাদের উপবৃত্তিটা পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সো এখানে কৃষক দেওয়াটা ভালো,
তবে যাদের কাঠমিস্ত্রির কাজ করে কাঠমিস্ত্রি দিতে পারো, রং মিস্ত্রি কাজ করলে রং মিস্ত্রি বা অন্য যে কোনো কাজ করলে সেই পেশাটা দিতে পারো। এবার হচ্ছে পেমেন্ট সংক্রান্ত তথ্য। তুমি নিম্নোক্ত কোন হিসাবধারীর নামে উপবৃত্তির অর্থ পেতে ইচ্ছুক? তুমি কি তোমার বাবাকে নমিনি হিসাবে রাখতে চাও, বা তোমার মাকে নমিনি হিসাবে রাখতে চাও, নাকি তোমার নিজেই তুমি নমিনি হিসাবে রাখতে চাও? সো যাদের বাবা বেঁচে আছে তারা বাবার নমিনি হিসাবে এইটার উপরে টিক মার্ক দিবে, ঠিক আছে। এবার দেখো বলছে যে শিক্ষার্থী নিম্নোক্ত আর্থিক সেবা মাধ্যমে উপবৃত্তির অর্থ পেতে ইচ্ছুক। সো মোবাইল ব্যাংকিং এটা সিলেক্ট করবে, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট এটা সিলেক্ট করবে, ঠিক আছে। এবার অনলাইন ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য আছে, মোবাইল ব্যাংকিং যদি সিলেক্ট করো তাহলে একদম নিচের দিকে যাবে, নিচের দিকে মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্টের তথ্য দিতে বলছে। মোবাইল ব্যাংকিংয়ের নাম, বিকাশের মাধ্যমে তুমি টাকা নিতে চাচ্ছ, নাকি নগদের মাধ্যমে, নাকি রকেট, তোমার যেটা সুবিধা মনে হয়, বা তোমার এমন একটা অ্যাকাউন্ট রয়েছে তোমার বাবার বা তোমার মায়ের বা তোমার নিজেরও যদি থাকে, তাহলে সেই নগদ বা অ্যাকাউন্ট বা তোমার বিকাশ বা রকেট এটা লিখে দিবে। যেমন নগদ হলে নগদ দিবে, নগদই বেশি হয়, সো নগদ দিবে। এরপর দেখো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের নাম্বারটা দিতে হবে। ওই যে নগদ অ্যাকাউন্ট যদি দাও তাহলে ওই নগদ অ্যাকাউন্টের নাম্বারটা, যদি বিকাশ দাও তাহলে বিকাশ অ্যাকাউন্টের নাম্বার, এভাবে। এরপর অ্যাকাউন্টধারীর নাম, যার এনআইডি দিয়ে এই অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল তার নাম এখানে লিখতে হবে, ঠিক আছে। এবার নিচের দিকে যাবে, স্থায়ী ঠিকানা দিতে বলছে শিক্ষার্থীর। প্রথমে দিতে হবে বিভাগ। স্থায়ী ঠিকানা মানে তোমার যেখানে একদম স্থায়ীভাবে তুমি থাকবে সেই ঠিক ঠিকানা দিতে হবে। বিভাগ দিতে হবে, জেলা দিতে হবে, ইউনিয়ন যদি থাকে তাহলে ইউনিয়ন দিবে, পৌরসভা বা সিটি কর্পোরেশন শহরে যারা তাদের নামটা দিবে, ওয়ার্ড নাম্বার দিবে, উপজেলা বা থানা দিবে, গ্রামের নাম বা বাসার নাম্বার, তোমার বাসার নাম্বার, শহরে যারা থাকে বাসার নাম্বার থাকে, সো গ্রামে যারা থাকো গ্রামের নামটা দিবে। শিক্ষার্থীর বর্তমান ঠিকানা, গ্রামের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয়, যারা গ্রামে থাকো তোমাদের একই তথ্য দিবে, যারা বর্তমান ঠিকানা যাদের আলাদা, শহরে থাকো, স্থায়ী ঠিকানা গ্রামে, বর্তমান ঠিকানা শহরে, তাহলে শহরের ঠিকানা কিন্তু এখানে দিতে হবে। এরপর দেখো শিক্ষার্থীর বর্তমান শিক্ষাগত তথ্য দিতে হবে। বিভাগ দিতে হবে, তুমি কোন বিভাগের শিক্ষার্থী, বিভাগ মানে হচ্ছে তুমি কোন বিভাগের পড়াশোনা করছো, তোমার বিভাগ। এরপর হচ্ছে জেলা, তোমার জেলার নাম লিখবে, উপজেলা লিখতে হবে, এবং বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবে, মানে ওই যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছো ওই শিক্ষা প্রতিষ্ঠান কোন বিভাগে, কোন জেলায়, কোন উপজেলায়, ঠিক আছে। এবার দেখো গ্রুপ বা বিভাগ, যারা একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের কিন্তু গ্রুপ বা বিভাগ দিতে হবে, যারা পড়ছো না তোমাদের কিছু দেওয়া লাগবে না। শাখা দিতে হবে, শাখা তোমাদের ওই যে ষষ্ঠ শ্রেণীতে তো শাখা হয়, সেকশন, ক সেকশন, খ সেকশন, এরকম শ্রেণীর রোল তোমার দিতে হবে এখানে, ওকে। এবার আবেদনকারীর আর্থিক অবস্থা, এইটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপবৃত্তি প্রাপ্তির জন্য। সো এখানে কী কী দিতে হবে, আবেদনকারীর লেখাপড়ার খরচ কে বহন করে, তোমার বাবা বহন করে, মা, নাকি অন্যান্য অভিভাবক। তোমার বাবা মা যদি বেঁচে থাকেন তাহলে বাবা মায়ের তথ্য দিতে পারো, আর যদি অনেকের বাবা মা কিন্তু পড়ালেখার খরচ বহন করে না সেক্ষেত্রে অন্যান্য অভিভাবক দিতে পারো, এটা কিন্তু ভালো, বেটার হয়। তবে যাদের বাবা বেঁচে আছেন তারা আমাদের বাবারটা এটা সিলেক্ট করবে, এটার উপর টিক মার্ক দিবে, ঠিক আছে। এখানে বলছে মৃত্যুজনিত কারণ যদি থাকে তাহলে আপন ভাই বা এদেরকে তুমি দিতে পারো। এরপর আবেদনকারীর পিতা মাতা কি জীবিত, যদি জীবিত থাকে অবশ্যই দুইজন জীবিত, এটার উপর টিক মার্ক দিবে। যদি শুধু মা জীবিত থাকে তাহলে মা দিবে, শুধু বাবা জীবিত থাকে এটার উপর টিক দিবে, কেউ জীবিত নাই তাহলে এখানে টিক দিবে, ঠিক আছে। আবেদনকারীর পিতার শিক্ষাগত যোগ্যতা, যারা নিরক্ষর তারা নিরক্ষর দিবে, যাদের বাবা পড়াশুনো জানে না নিরক্ষর। প্রাথমিক বা একটু পড়াশুনো জানে, নামটাম লিখতে পারে, তোমাদের ক্ষেত্রে প্রাথমিক দিতে পারো। বা মাধ্যমিক যারা মোটামুটি ভালোই শিক্ষিত সেক্ষেত্রে মাধ্যমিক দিবে। উচ্চ মাধ্যমিক তো অবশ্যই অনেক শিক্ষিত, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক, স্নাতক পড়লে তো তারা স্নাতক দিবে। তবে উপবৃত্তি প্রাপ্তির জন্য অবশ্যই তোমার নিরক্ষর অথবা প্রাথমিক, এই দুইটার উপরে যে কোনো একটা সিলেক্ট করলেই ভালো, বেটার। তবে যার বাবার শিক্ষাগত যোগ্যতা যতটুকু এতটুকু দিতে পারো, হ্যাঁ। এরপর আবেদনকারীর মাতার শিক্ষাগত যোগ্যতা, এখানে নিরক্ষর রয়েছে, প্রাথমিক রয়েছে, একই রয়েছে। তোমার মা যেরকম তোমার শিক্ষাগত যোগ্যতা রয়েছে তোমার মায়ের সেটা দিবে, ওকে। তো বেশিরভাগ মানুষ কিন্তু প্রাথমিকভাবে নামটাম লিখতে পারে, সো প্রাথমিক দিতে পারো, অথবা নিরক্ষরও দিতে পারো। উপবৃত্তি প্রাপ্তির জন্য এগুলোর গুরুত্ব তো অবশ্যই আছে, কারণ শিক্ষাগত যোগ্যতা থাকলে
তারা তো চাকরি করতো, তাই না? যাই হোক, এরপর বলছে যে আবেদনকারী কতজন ভাই বোন রয়েছে, হ্যাঁ, এবং কতজন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে। সো যদি তোমার একজন থাকে একজন দিবে, দুইজন থাকে দুইজন দিবে, দুইজনের অধিক থাকলে দুইজনের অধিক দিবে, এবং কেউ না থাকলে কেউ না দিবে। দুজনের অধিক যাদের রয়েছে তাদের কিন্তু একটু চান্স বেশি রয়েছে, তাই বলে তোমার যে কয়জন তোমরা ভাই বোন সেটিই দিবে, বেশি দেওয়ার দরকার নাই। যাদের রয়েছে তাদের একটু চান্স বেশি থাকে। আবেদনকারী কি অন্য কোনো উৎস থেকে উপবৃত্তি বা শিক্ষা ভাতা পান? যদি পেয়ে থাকেন অবশ্যই হ্যাঁ দিবে, যদি না পেয়ে থাকো তাহলে না দিবে। এখানে কিন্তু না দিতে হবে, ঠিক আছে, প্রত্যেকেই না দিতে হবে। এরপর দেখো, আবেদনকারী কি কোনো শারীরিক প্রতিবন্ধকতা আছে, কার্ড আছে? যদি থাকে তাহলে অবশ্যই হ্যাঁ দিবে। যারা প্রতিবন্ধী বা তোমাদের বিভিন্ন শারীরিক অক্ষমতা রয়েছে তাদের কিন্তু এরকম হ্যাঁ দিতে হবে, এবং হ্যাঁ হলে প্রমাণপত্র দিতে হবে। আর যদি না থাকে তাহলে না দিতে হবে। এই যে শারীরিক যদি প্রতিবন্ধকতা থাকে বা কোনো প্রবলেম থাকে তাদের কিন্তু 100% উপবৃত্তি দেওয়া হয়। এরপর দেখো, আবেদনকারী কি জন্মগতভাবে বা দীর্ঘমেয়াদে কোনো রোগে ভুগছেন? যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ দিবে, যদি না হয়ে থাকে না দিবে। হ্যাঁ হলে অবশ্যই প্রমাণপত্র দিতে হবে। কোনো রোগে ভুগলে তুমি তো অবশ্যই ডক্টর দেখাচ্ছ, তাহলে ডক্টরের যে প্রেসক্রিপশান এইগুলো আর কি দেখাতে হবে। এটাও কিন্তু একটু উপবৃত্তি পাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে রাখে শিক্ষার্থীকে। তাছাড়া আবেদনকারীর পিতা বা মাতা অভিভাবক কোনো শারীরিক প্রতিবন্ধকতা কার্ড আছে কি না, যদি থাকে তাহলে হ্যাঁ দিতে হবে, যদি না থাকে তাহলে না। আবেদনকারীর পিতা মাতা অভিভাবক কি জন্মগতভাবে দীর্ঘমেয়াদে কোনো রোগে ভুগছে? যদি কোনো রোগে ভুগে তাহলে অবশ্যই হ্যাঁ দিতে হবে, হ্যাঁ দিলে প্রমাণপত্র দিতে হবে। সো না দেওয়াটাই বেটার, ঠিক আছে। এরপর দেখো, আবেদনকারীর পিতামাতা ব্যতীত পরিবারের অন্য কোনো সদস্য জন্মগতভাবে কোনো শারীরিক রোগে ভুগছেন? এটার ক্ষেত্রে যদি তুমি হ্যাঁ দাও তাহলে প্রমাণপত্র দিতে হবে, সেক্ষেত্রে ওই যে প্রেসক্রিপশান এগুলো দিতে হবে। সো না দেওয়াটাই উচিত। আবেদনকারী পিতা বা মাতা অভিভাবকের পেশা কি? চাকরি করে, নাকি কৃষিকাজ, নাকি ব্যবসা, নাকি অন্য কর্মহীন, কোনটা? সো এখানে দুই ধরনের মানুষদের কিন্তু একটু বেশি, মানে দুই ধরনের পেশাজীবীদের একটু চান্স বেশি থাকে। কৃষিকাজ যারা করে এবং কর্মহীন, এই দুইটার যারা ছেলে মেয়েরা রয়েছে তাদের কিন্তু একটু চান্স বেশি থাকে। সো যেটা হোক তোমায় ওইটা দিবে। আবেদনকারীর পিতা মাতা অভিভাবক বিদেশে কর্মরত আছে কি? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আবেদনকারীর পিতা বা মাতা অভিভাবকের আয়ের উৎস কোথায়, শহরে নাকি গ্রামে? অবভিয়াসলি বেশিরভাগ শিক্ষার্থীর গ্রামে, সো গ্রামে দিবে। এরপর আবেদনকারীর পারিবারিক আয়ের বাৎসরিক আয়টা কত টাকা, মানে এক বছরের ইনকাম কত? 1 লক্ষ টাকার কম দিবে, প্রত্যেকে 1 লক্ষ টাকার কম দিবে যদি উপবৃত্তি পেতে চাও তাহলে। আবেদনকারীর পরিবারের উপার্জন করা সদস্য সংখ্যা কতজন? অবশ্যই একজন দিবে। আবেদনকারী পরিবারের সদস্য সংখ্যা কতজন? সদস্য সংখ্যা কতজন, যে কয়জন সদস্য সংখ্যা আছে সেই কয়জন দিবে। আবেদনকারীর কোন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত, কোন এলাকায়? সো এখানে পাহাড়ি রয়েছে, কোথায় গেল, এখানে পাহাড়ি রয়েছে, হাওর রয়েছে, চর, উপকূলীয়, সমতল। তোমাদের যেটা সেটি দিবে, সমতলে বেশিরভাগ সমতল দেবে। আবেদনকারী কি বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের সদস্য? যদি হয়ে থাকো তাহলে হ্যাঁ দিবে, যেটা সে যে গোষ্ঠীর সেই গোষ্ঠীর নাম এখানে দিতে হবে। আবেদনকারীর বসতবাড়ির কয়টি কক্ষ রয়েছে? একটি কক্ষ, দুইটি, নাকি তিনটি, নাকি তিনের অধিক? সো তোমার বসতবাড়িতে যদি একটি থাকে তাহলে একটি কক্ষ দিবে, যদি দুইটা থাকে, দুইটা ঘর থাকে তাহলে দুইটা ঘর দিবে, এরকম, ঠিক আছে। এবার বলছে যে কী ধরনের ঘর, পাকা ঘর, সেমি পাকা, নাকি টিনের ঘর, কাঁচা? অবশ্যই কাঁচা দিবে, কাঁচা না দিলে কিন্তু টাকা পাবে না। তবে যাদের যেটা আছে সেটি দিতে পারো। আবেদনকারীর বাড়িতে কোনো ধরনের টয়লেট আছে? কী ধরনের টয়লেট, পাকা টয়লেট, সেমি পাকা, নাকি কাঁচা? অবভিয়াসলি উপবৃত্তি পাওয়ার জন্য কাঁচা টয়লেট দিতেই হবে, অথবা তুমি সেমি পাকা এটাও দিতে পারো, ভালো হয়। আবেদনকারীর বসতবাড়িতে কোন ধরনের ইলেকট্রনিক্স দ্রব্য ব্যবহার করে? ল্যাপটপ, কম্পিউটার, ফ্রিজ, টিভি, কোনোটিই না। তোমরা দিবে কোনোটিই না। আবেদনকারীর পরিবারের খাবার পানির উৎস কি? সাপ্লাই, টিউবওয়েলেই তো বেশিরভাগ খেয়ে থাকে, সো টিউবওয়েল। আবেদনকারীর পারিবারিক বাৎসরিক ব্যয় কত টাকা? 1 লক্ষ টাকার কম, 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা, নাকি 3 লক্ষ অধিক, কোনটা? সো তোমরা 1 লক্ষ টাকার নিচে দিয়েছো তোমাদের বাৎসরিক ইনকাম। সো
হ্যাঁ, তোমাকে বোঝাতে হবে যে তোমার ফ্যামিলিতে একটু প্রবলেম হচ্ছে, যার জন্য তোমাকে দিতে হবে 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা, ঠিক আছে? এরকম। আবেদনকারী পিতামাতার মোট জমির পরিমাণ কত টাকা? সো ভূমিহীন হলে ভূমিহীন দিবে, যদি 1 থেকে 5% থাকে এটা দেওয়াটাই বেটার। এটা অনেকে দিয়ে থাকে, ভালো হয়, বা তার থেকে বেশি থাকলে বেশি। আবেদনকারীর পিতা বা মাতা অভিভাবকের কি কোনো ক্ষুদ্র ঋণ বা কিস্তি আছে? যদি থাকে তাহলে অবশ্যই হ্যাঁ দিবে, যদি না থাকে না দিবে। তো হ্যাঁ দিলে একটু চান্স বেশি থাকে তোমার উপবৃত্তি পাওয়ার জন্য। আবেদনকারীর পিতা বা মাতা কোন ধরনের কার্ড আছে? কোনো ধরনের কার্ড আছে, এই যে ভিজিডি কার্ড বা এগুলো, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলো যদি থাকে তাহলে সেই কার্ড দিতে হবে। যদি কোনো কার্ড না থাকে তাহলে কোনো কার্ড নাই, ঠিক আছে? আবেদনকারী কি বীর মুক্তিযোদ্ধার সন্তান? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, না দেওয়াটাই বেটার। এরপরে দেখো, অভিভাবকের স্বাক্ষর বা টিপসই। এখানে তোমার অভিভাবকের নামটা লিখে দিতে হবে এবং শিক্ষার্থীর নাম, তুমি এখানে তোমার নামটা লিখবে। শিক্ষা প্রতিষ্ঠানের নাম, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ইআইএন নাম্বার, এগুলো তুমি গুগলে সার্চ দিলেই পেয়ে যাবে। এরপর দেখো, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে আবেদন যাচাই বাছাই কমিটির স্বাক্ষর, এগুলো হচ্ছে তোমার পরবর্তীতে দিবে। এরপর সভাপতি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের আবেদনপত্র যাচাই বাছাই, এগুলো শিক্ষা প্রতিষ্ঠান করবে। মোটামুটি এই হচ্ছে ব্যাপার। এখানে বলে দিয়েছে বেশ কয়েকটা উপবৃত্তির অর্থপ্রাপ্তির লক্ষ্যে এই যে নির্দেশিকাগুলো, এগুলো ভালো করে শুনতে হবে। যেমন বলা হচ্ছে যে জেনারেল ব্যাংকিংয়ের ক্ষেত্রে পিতা মাতা অভিভাবকের মধ্যে যাদের অভিভাবক হিসাবে নির্বাচন করা হবে তাদের নামের অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্টধারীর নাম হিসাবে অভিভাবকের নাম দিতে হবে। স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে শিক্ষার্থীর নামে অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্টধারীর নাম হিসাবে শিক্ষার্থীর নিজের নাম দিতে হবে। পিতা ও মাতা কেউ জীবিত না থাকলে অন্যান্য অভিভাবক হিসাবে আপন ভাই বা বোন এদেরকে নির্বাচন করলে শিক্ষার্থীর নিজ নমনীয় অ্যাকাউন্ট হিসাবে অনলাইনে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্টধারীর নাম হিসাবে শিক্ষার্থীর নিজের নাম দিতে হবে। এজেন্ট ব্যাংকিংয়ের ক্ষেত্রে শিক্ষার্থীর নামে অ্যাকাউন্ট খুললে অ্যাকাউন্টধারীর নাম হিসাবে শিক্ষার্থীর নাম লিখতে হবে, ঠিক আছে? মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে পিতামাতা যাদের অভিভাবক হিসাবে নির্বাচন করা হয়েছে ওনাদের এনআইডি দিয়ে সংশ্লিষ্ট সিম রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট খুলতে হবে। মানে যার মোবাইল ব্যাংকিং দিয়ে যদি তুমি করো তাহলে পিতা বা মাতার, যাকে দিয়ে তুমি অভিভাবক দিয়েছো, তার এনআইডি দিয়ে তোমার একটা সিম রেজিস্ট্রেশন করতে হবে এবং অ্যাকাউন্ট খুলতে হবে। ওই যে নগদ অ্যাকাউন্ট থাকলে নগদ, বিকাশ, যেটাই হোক তোমার ওই এনআইডি দিয়ে খুলতে হবে এবং অ্যাকাউন্টধারীর নাম হিসাবে পিতা বা মাতার নাম লিখতে হবে। সো বন্ধুরা, এই হচ্ছে তোমার উপবৃত্তির আবেদন করার পুরো প্রসেসটা। খুব বড় হলো ভিডিওটি, তবে আশা করি তোমরা উপকার পেয়েছো। তোমরা এভাবে উপবৃত্তির আবেদনটা করে রাখো এবং প্রত্যেকে করে রাখতে তো প্রবলেম নাই। যদি উপবৃত্তি প্রাপ্তি হও তাহলে তোমার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। সো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।